গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আমরা আরো 100 আসনে খুব শীঘ্রই আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করতে চাই। আমি এই মুহূর্তে আমাদের রাজশাহী বিভাগের যারা প্রার্থী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছি। মীর মোহাম্মদ শাহজাহান রাজশাহী 1, মাহমুদ হাসান জুয়েল রাজশাহী 2, HM ইয়াকুব আলী জনি রাজশাহী 4, মোহাম্মদ শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, আনোয়ার হোসেন সোহাগ নাটোর 1, মোহাম্মদ আব্দুর রহমান নওগাঁ 5, সোনালী আক্তার মল্লিকা সিরাজগঞ্জ 1, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মৌলানা মোহাম্মদ আবু সাইদ সিরাজগঞ্জ 3, আশরাফুল ইসলাম মিলন সিরাজগঞ্জ 4, হাসমত আলী সরকার সিরাজগঞ্জ 5, মোহাম্মদ নাইমুদ্দিন সিরাজি সিরাজগঞ্জ 6। আমি এই মুহূর্তে আমাদের বরিশাল বিভাগ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ ইলিয়াস মিয়া বরিশাল 1, HM ফারদিন ইয়ামিন বরিশাল 3, মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল বরিশাল 5, মোহাম্মদ হাবিবুর রহমান পটুয়াখালী 2, মোহাম্মদ ইয়ার হোসেন রিপন পিরোজপুর 1, শামসুল আলম পিরোজপুর 2, হোসাইন মোহাম্মদ শাহাদাত ঝালকাঠি 1, মাহমুদুল ইসলাম সাগর ঝালকাঠি 2। বাকি আছে কোনটা নাম, কোনটা বললাম? কিছু বাকি আছে? বাকি আছে। ঠিক আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যারা বিভাগীয় পর্যায়ে যারা আমরা বিভাগ ভিত্তিক আসলে নামগুলো ঘোষণা করলাম, তবে যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে। আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করে আমরা নামগুলো ঘোষণা করেছি। যেহেতু গণ অধিকার পরিষদের 64 জেলায় আমাদের কার্যক্রম আছে, আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি। আসলে সবাইকে সন্তুষ্টি করে খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপর নয়। অনেকে অখুশি হতে পারে, যেটা আমাদের মতন যারা মধ্যপন্থী রাজনীতি করে থাকে এই ধরনের দল পুরোপুরি আসলে সবাইকে খুশি করে প্রার্থী ঘোষণা করতে পারে না। ইসলামিক দলগুলো তারা আমরা দেখেছি যে তাদের প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয় না। তারা যেহেতু ধর্মভিত্তিক বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে, কিন্তু মধ্যপন্থী রাজনীতি যারা করে তারা সাধারণত পাওয়ার পলিটিক্স করে, যে কারণে আমরা দেখি যে আসলে প্রার্থীদের সন্তুষ্ট করা যায় না। সেটি সব দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা আসলে সন্তুষ্ট হয় না। তো আমরা অন্যান্য প্রার্থী যারা মনে করছেন যে নাম ঘোষণা হয়নি, আপনারা এলাকায় কাজ করেন, যদি দল মনে করে যে না আপনি ভালো কাজ করছেন, আমরা তো বললাম যাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই চূড়ান্ত প্রার্থী নয়, যে কারণ নাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সর্বশেষ বলতে চাই, যেহেতু অনেকে বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলনের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে আমরা অংশ নিয়েছিলাম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং সেই প্যানেল থেকে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছিল। এনসিপির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন তিনি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। সব মিলিয়ে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলন প্যানেল অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম ভিপি জিএস সহ। সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে
আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করে রেখেছিলাম, কিন্তু সেই সময় কোনো সমাধান পাইনি। আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেহেতু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এখন তো নিষিদ্ধ ছাত্রলীগ, এবং ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানী যেহেতু অবৈধভাবে এমফিলে ভর্তি হয়ে তিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করেছিলেন, এবং তাকে যে প্রক্রিয়ায় যেভাবে তাকে জিএস হিসেবে ঘোষণা করা হয়েছিল সেটি ছিল অবৈধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা যে তদন্ত কমিটি গঠন করে গণঅভ্যুত্থানের পরে, সেই তদন্ত কমিটি তারা তথ্য উপাত্তর উপর ভিত্তি করে তারা পেয়েছে, আমার বক্তব্য নিয়েছে, আমিও তাদেরকে সহযোগিতা করেছি, যে গোলাম রাব্বানী তিনি যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছিলেন তার ভর্তি ছিল পুরোপুরি অবৈধ, যে কারণে এর আগে সিন্ডিকেটের মিটিংয়ে গোলাম রাব্বানীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। গতকাল গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এক্ষেত্রে তদন্ত কমিটির পক্ষ থেকে তারা যে বক্তব্য সেখানে উল্লেখ করেছে, যেহেতু গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়ে জিএস প্রার্থী হয়েছিলেন, সেক্ষেত্রে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটিও অবৈধ। এক্ষেত্রে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জিএস পদ বাতিল করবে, এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমরা যারা ভুক্তভোগী আমাদের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পেতে যাচ্ছি। দীর্ঘ 7 বছর ধরে বিষয়টি নিয়ে আমরা লড়াই করেছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হচ্ছি। আপনাদের এই বিষয়টি আমি অবহিত করলাম যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হয়েছে, তার ডাকসু পদও খুব দ্রুত সময়ের মধ্যে বাতিল হবে। আমাদের যারা আজকে যাদের নাম ঘোষণা করেছি, যে সকল প্রার্থীদের সবার জন্য শুভকামনা। আপনারা এলাকায় যান, কাজ করেন, মানুষের কাছে যান। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন। শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করলে তারা পারবে না। নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলকে সহযোগিতা করতে হবে, বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে হবে, এবং সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করতে হবে, যেটি আমি আগে উল্লেখ করেছি। ইতিমধ্যে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে আসলে তারা সেরা নির্বাচনটা করতে চায়। আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে আনসার কিভাবে আসলে কাজ করবে, বিজিবি কিভাবে কাজ করবে, পুলিশ কিভাবে কাজ করবে, সেনাবাহিনী কিভাবে কাজ করবে, একসাথে এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো কিভাবে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো আমি সর্বশেষ বলতে চাই, আগামী নির্বাচনে আমরা গণ অধিকার পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি, এবং সরকারকে বলবো এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন, এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে, তারা আরও বসতে চায়। আমরা দল হিসেবে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে সেরা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকে 100 কয়টা 40টা মতো 140টা 140টা হবে। হ্যাঁ আমরা আজকে 130টা হয়েছে, আজকে 30টা ইয়েগুলো বাদ দিয়ে বাকি সবগুলো তো দেয়নি। 160 আজকে 10টা বাদ দিছি তো। আচ্ছা হোল্ড ঠিক আছে ঠিক আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এর আগে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। আজকে আমরা আরও 150 আসনে প্রার্থী ঘোষণা করলাম। সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আমরা আরও 100 আসনে খুব শীঘ্রই আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করতে চাই। আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। কিছু আসনে জটিলতা আছে, যে কারণে ওই আসনগুলোতে আমরা হোল্ড রেখেছি। আমরা
আলোচনার মাধ্যমে সেখানেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব। যারা আজকে যাদের নাম আসেনি, অনেকের নামগুলো হোল্ড আছে, জটিলতা আছে, আলোচনার প্রয়োজন, আলোচনা করে সেখানেও আমরা প্রার্থী ঘোষণা করব। আর কোনো প্রশ্ন? তাদের সঙ্গে জোটের যে আলোচনা তার কোনো চূড়ান্ত রূপ অবস্থায় গিয়েছে কিনা, এক। দ্বিতীয় হচ্ছে, যদি আপনারা কোনো জোটে যান, যদি নির্বাচনে জোটে যান, সেই ক্ষেত্রে আসলে প্রার্থিতার ক্ষেত্রে কি হবে এখন পর্যন্ত? আপনি যে প্রশ্ন করলেন যে এনসিপির সাথে জোটে যাওয়ার যে বিষয়টি, দেখেন এনসিপি নতুন একটি দল, তাদের অনেকে একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আবার রাজনৈতিক সম্পর্ক আছে। গণ অভ্যুত্থানে তারা আমরা একসাথে কাজ করেছি, যে কারণে এনসিপির সাথে গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার ব্যাপারে অতীতে আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে আসেন আমরা জোট করি। আমরা বলেছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তাদেরকে আমরা জানাতে পারবো। এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কোনো দলের সাথে আমাদের জোট হয়নি। আমরা এখনো পর্যন্ত কারোর সাথে নির্বাচন করার ব্যাপারে আমরা কাউকে চূড়ান্ত মতামত দেয়নি। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, বিএনপির সাথেও নির্বাচন করা নিয়ে আলোচনা আছে। এনসিপিও আমাদেরকে বলেছে আসেন একসাথে আমরা নির্বাচনী জোট করি। আরও ফ্যাসিবাদ বিরোধী আরও অনেক দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে আসেন একসাথে কাজ করি। গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করছে, প্রাথমিক আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো দলের সাথেই চূড়ান্তভাবে নির্বাচনী জোট করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর যে প্রশ্ন করলেন যে সেক্ষেত্রে যদি আমরা জোট করি তখন কি করব, জোট হলে তো তখন ওই জোটে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গৃহীত হবে। এখনো পর্যন্ত যেহেতু কোনো জোটের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করতে পারি নাই, তো সেক্ষেত্রে আমাদের 200 আসনে আমরা যে প্রার্থী ঘোষণা করেছি, আমাদের প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা এলাকায় যান, আপনারা কাজ করেন, মানুষের কাছাকাছি যান, মানুষের ভোট পাওয়ার জন্য যেভাবে মানুষের মন জয় করা দরকার সেইভাবে জয় করার চেষ্টা করেন। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।